দ্বিতীয় দিনের ৭০ আপিল নিষ্পত্তি, প্রার্থীরা ফিরে পেলেন আরও ৫৭ জন। অবাধ ও আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইইউ। আইনি জটিলতা না থাকায় ভোটের প্রচার চালাতে পারে সরকার, জানালেন প্রেস সচিব। কোনো দলকে দেয়া হচ্ছে না বিশেষ সুবিধা। সত্যি সংস্কার চাইলে গণভোটে বলার আহ্বান পরিবেশ উপদেষ্টার। আধিপত্যবাদের কাছে আর মাথা নত নয়, মন্তব্য আদিলুর রহমানের। ভোটের মাঠে আওয়ামী লীগকে চেনা গেলেও জামায়াত চেনা যাচ্ছে না, মন্তব্য বরকতুল্লাহ। দেশে এখনো সংকট দেখছেন আব্দুস সালাম। এবং 18 এপ্রিল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। সৌদি সরকারের নির্দেশনা মেনে চলতে এজেন্সি ও এয়ারলাইন্সগুলোকে নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনামগুলো। সঙ্গে থাকছে আমি তানসিয়া চৌধুরী। মনোনয়নের আপিল শুনানির দ্বিতীয় দিনে ৭০টি আপিলের মধ্যে ৫৭টি আবেদন বৈধ হয়েছে, বাতিল হয়েছে ৭টি, আর 6টি আবেদন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে 2 দিনে মোট ১৪০টি আপিলের মধ্যে ১১০টি বৈধ হয়েছে, বাতিল হয়েছে 22টি, আর স্থগিত 8টি আবেদন। এদিন বগুড়া 2 আসনের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বৈধ করেছে কমিশন। ইউসুফ ভুঁইয়া রিপোর্ট। প্রার্থিতা ফিরে পেতে মনোনয়ন বাতিল হওয়া ৬৪৫ জন প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেন। প্রতিদিন ৭০ জন প্রার্থীর আপিল নিষ্পত্তি করবে ইসি। এরই ধারাবাহিকতায় প্রথম দিন শনিবার নিষ্পত্তি হয় 1 থেকে ৭০ নম্বর আপিল। রোববার চলে ৭১ থেকে ১৪০ নম্বর পর্যন্ত আপিল শুনানি। এদিন আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার তালিকায় ছিল জাতীয় পার্টি, জামায়াত, খেলাপথ মজলিস সহ স্বতন্ত্র প্রার্থীরা। কমিশনের শুনানি কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তারা। ভিন্ন প্রতিক্রিয়াও জানান কেউ কেউ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা কমিশনারের কাছে আবেদন করাই আমার মনোনয়নটি বৈধ হয়েছে। আজকে আপিল করছি, আপিলের আজকে শুনানি হয়েছে এবং সেখানে আমাকে বৈধতা ঘোষণা করছে। ডকুমেন্টস ঘাটতি আছে, স্থগিত রাখা হয়েছে, কিন্তু আমি ফোনে যোগাযোগ করেছি। আমি সহকারী রিটার্নিং নির্বাহী অফিসার এবং ডিসি বরাবর, ওনারা দুজনই মহিলা কর্মকর্তা, আমি কোনো রকম সহযোগিতা পাইনি তাদের কাছে। শুনানিতে অংশ নিয়ে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি অভিযোগ করেন, মপতন্ত্রের ভয়ে রিটার্নিং কর্মকর্তারা তাদের দলের অনেক প্রার্থীর মনোনয়ন বাতিল করেছিল। মপতন্ত্র রিটার্নিং কর্মকর্তাকে ডমিনেট করেছে এবং যে কারেক্টগুলো তারা করতে পারতেন, বলতে পারতেন, অ্যালাউ করতে পারতেন, মবের ভয়ের কারণে তারা করতে পারেনি। এদিকে বিকেলে বগুড়া 2 আসনের নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বৈধ ঘোষণা করে কমিশন। শুকর করছি, আমি বিশ্বাস করতাম ষড়যন্ত্র টিকবে না। এত বড় একটা অভ্যুত্থান হলো, তাতে মানুষের, অন্তত মানুষকে যারা পরিচালনা করবে, দেশ যারা চালাবে, সেই সমস্ত ব্যক্তিদের মন মানসিকতার পরিবর্তন হওয়া দরকার ছিল। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সকালে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। নির্বাচনে সহিংসতা ঠেকাতে আরও জোরালো ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দেয় ইসি। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। পারস্পরিক আস্থা ও বিশ্বাস আসছে জাতীয় নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবস। বলেন, নির্বাচনে ভোট পড়ার হারই বলে দিবে নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হলো। মুক্তা মাহমুদের রিপোর্ট। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে 2 মাসের মতো বাংলাদেশে কাজ করবে ইউরোপীয় ইউনিয়নের একটি নির্বাচনী পর্যবেক্ষণ মিশন। গেল ডিসেম্বর থেকে কাজ শুরু করে সংস্থাটি। এরই মধ্যে মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবসের নেতৃত্বে প্রতিনিধিরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নির্বাচন কমিশন, প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠক শেষে তাদের পর্যবেক্ষণ তুলে ধরতে রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে ইউরোপীয় ইউনিয়নের এই নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিরা। মিশনের প্রধান পর্যবেক্ষক বলেন, নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মত প্রকাশের স্বাধীনতায় ভারসাম্য আনতে হবে। The central issue is to gain the trust and confidence of the citizens.
জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অপরিহার্য। নির্বাচন স্বচ্ছ, বিশ্বাসযোগ্য, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হবে বলে প্রত্যাশা এই পর্যবেক্ষকের। অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে এক প্রশ্নের উত্তরে ইভার্স বলেন, এদেশের সব মানুষের অংশ নেয়াই এখানে গুরুত্বপূর্ণ। Inclusive means, from our perspective, first of all, inclusion of all. আমি অংশগ্রহণমূলক নির্বাচন বলতে সমাজের সব শ্রেণীর মানুষের অংশ নেয়াকে বুঝিয়েছি, যেমন নারী অংশগ্রহণ, নৃতাত্ত্বিক গোষ্ঠী, সংখ্যালঘু সহ সবাইকে। এদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার কিভাবে ব্যবহার করবে সেটাও এখানে গুরুত্বপূর্ণ। এটাও গুরুত্বপূর্ণ নির্বাচনে কত শতাংশ ভোট পড়বে। Looking forward to have a credible turnout. এ সময় ইভার্স ইজাবস বলেন, ইইউ শুধু সংসদ নির্বাচনই পর্যবেক্ষণ করবে, গণভোট নয়। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এক্সপার্ট ওয়াটার পাম্পে আছে 100% কপার ওয়েন্ডিং ওয়্যার। এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। অন্তর্বর্তী সরকার হ্যাঁ ভোটের প্রচারণা চালাতে পারবে জানিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এতে কোনো আইনি জটিলতা নেই। বলে, নির্বাচন ঘিরে লেভেল প্লেইং ফিল্ড এখন পর্যন্ত ভালো। সরকার কোনো দলকে আলাদা সুবিধা দিচ্ছে না। রোববার বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এনআই নাহিদের রিপোর্টে বিস্তারিত। ইউরোপিয়ান ইউনিয়নের চিফ ইলেকশন কমিশন বিদ্যমান পরিস্থিতি নিয়ে রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এটা খুবই একটা হিস্টোরিক ইলেকশন। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের কথা উল্লেখ করে প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচনে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে সরকার তৎপর রয়েছে। সব সেন্টারে সিসিটিভি থাকবে, এর ফলে খুব দ্রুত ট্রাবল মেকারসদের আইডেন্টিফাই করা যাবে এবং সাথে সাথে আপনি জানেন যে মিলিটারি থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসাবে, র্যাপিড রেসপন্স স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবে, তারা তখনই র্যাপিড রেসপন্স করতে পারবেন। প্রেস সচিব জানান, অন্তর্বর্তী সরকার হ্যাঁ ভোটের প্রচারণা চালাতে পারবে, এতে আইনি কোনো জটিলতা নেই। চিফ অ্যাডভাইজার বলেছেন যে ইন্টিরিম গভর্নমেন্ট ইয়েস ভোটের জন্য ক্যাম্পেইন করবে এবং করছে এবং এর বিষয়ে অ্যাওয়ারনেস বিল্ড আপ করবে। এ বিষয়ে ইন্টারিম গভর্নমেন্ট লিগাল অপিনিয়ন নিয়েছিল এবং এ বিষয়ে টপ লিগাল এক্সপার্টরা লিখিতভাবে জানিয়েছেন যে ইন্টারিম গভর্নমেন্ট ইয়েস ভোট চাইতে পারে, এ বিষয়ে কোনো লিগাল প্রতিবন্ধকতা নাই। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড ভালো আছে, সরকার এখানে কাউকে বিশেষ সুবিধা দিচ্ছে না বলেও জানান প্রেস সচিব। চিফ অ্যাডভাইজার বলেছেন, লেভেল প্লেইং ফিল্ড প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য সমান থাকবে, এটা নিয়ে উনি কোনো সমস্যা দেখছেন না। আমরা মনে করি খুব ভালো লেভেল প্লেইং ফিল্ড আছে এবং সবাই তাদের যা ইলেকশনের বিষয়ে যতগুলো অপরচুনিটি আছে সবাই সেটাকে ইউজ করছেন এবং সবাই আইন সিদ্ধভাবে তাদের কাজগুলো করছেন। সকালে মিয়ানমার সীমান্তে গুলিতে শিশু আহতের ঘটনায় নিন্দা জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। এটা আনফরচুনেট ইভেন্ট, আমরা আনফরচুনেট ইনসিডেন্ট, তো এই বিষয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি এবং হোম মিনিস্ট্রি এটা নিয়ে কাজ করছে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। সবাইকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, যদি সত্যি সংস্কার চান তাহলে উত্তরটা হ্যাঁ বলতে হবে। রোববার সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নাগরিক পদক অনুষ্ঠানে তিনি বলেন, আয়নাঘরের পুনরাবৃত্তি না চাইলে গণভোটে অংশ নিতে হবে। একই অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান বলেন, আধিপত্যবাদের কাছে বাংলাদেশ আর মাথা নত করবে না। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট, জানাচ্ছেন তামিম মাহবুব। নাগরিক দায়িত্ববোধ, সামাজিক সম্পৃক্ততা ও নগর উন্নয়নের অবদানের স্বীকৃতি হিসেবে নাগরিক পদক প্রদান করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ক্ষমতা জনগণের কাছে নিতে চাইলে গণভোটে অংশ নিতে হবে, আর দেশে গণতন্ত্রের জন্য প্রত্যেক নাগরিককে নিজেদের অধিকারের ব্যাপারে সচেতন হতে হবে। আমরা ভালো নেতা দেখে যেন ভোট দিই। প্রথম নির্বাচনটা সম্পর্কে, সাধারণ নির্বাচন সম্পর্কে আমাদের এটাই থাকবে আপনাদের কাছে আবেদন। দ্বিতীয়, ওই একই দিনে যে দ্বিতীয় ভোটটা দেবেন সেটা হচ্ছে গণভোট। এটা হচ্ছে বাংলাদেশের ক্ষমতার যে ভারটা আছে সেই ভারটাকে শাসক গোষ্ঠীর থেকে জনগণের দিকে বাঁক খাওয়ানোর একটা
সিদ্ধান্তের সময়। আর স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, নির্যাতন ও আইনাঘর পরিস্থিতিতে ফিরতে না চাইলে গণভোট জরুরি। আধিপত্যবাদের কাছে বাংলাদেশ আর কখনো মাথা নত করবে না বলেও জানান তিনি। নির্যাতন এবং আইনাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই, আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে। আমরা খুব বেশি কাজ করতে পারি নাই, যেটুকু পেরেছি সেই কাজটা যেন স্থায়ী করতে পারি। যারা সামনে দায়িত্ব নেবেন তারা এগিয়ে নিয়ে যাবেন দেশকে। আধিপত্যবাদের কাছে আর বাংলাদেশ কখনো মাথা নত করবে না, অন্যায় অবিচারের কাছে বাংলাদেশ কখনো মাথা নত করবে না। ভবিষ্যতে বাংলাদেশ আর অন্যায়ের পথে হাঁটবে না এমন আশাবাদও জানান স্থানীয় সরকার উপদেষ্টা। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণ করতেই এবারের গণভোট। রোববার বরিশালের বেলস পার্কে বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জানান, গণভোটের মধ্য দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা তৈরি হবে। বলেন, আগামী দিনে নির্বাচিত জনপ্রতিনিধিরা দেশ কিভাবে চালাবেন এই গণভোটের মাধ্যমে তা নির্ধারণ করে দেওয়ার সুযোগ সবাইকে কাজে লাগাতে হবে। রাজনৈতিক দলগুলো সবগুলো দল একমত হয়েছে যে আমরা একটা গণভোট করব। এইবারের গণভোটে হ্যাঁ হলে অধ্যাপক ইউনূস ক্ষমতায় থাকবেন না। 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যে দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে সেই দল সরকার গঠন করবে। এই রাষ্ট্রের মালিক আমরা এর ভবিষ্যৎ ঠিক করে দেব। আসুন সেই সুযোগের সদ্ব্যবহার করি, আমরা সকলে মিলে একটা ভবিষ্যতের সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজালপস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকে আসন্ন নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণে নির্বাচন পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। এদিন জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের স্ত্রী ও ফাউন্ডেশন ফর এনকারেজমেন্ট অফ সোশ্যাল কন্ট্রিবিউশনের প্রধান আকি আবেও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে 5টার দিকে গুলশান কার্যালয়ে আসেন তিনি। এদিকে বিএনপির মিডিয়া সেলের তথ্য মতে আগামী 22 জানুয়ারি সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করবেন তারেক রহমান। এর আগে 11 জানুয়ারি থেকে তারেক রহমানের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফরের কর্মসূচি থাকলেও নির্বাচন কমিশনের অনুরোধে তা স্থগিত করা হয়। এতদিন যারা বিএনপির খেয়ে বড় হয়েছে তারা আসন্ন নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বলেন, জামায়াত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আর্থিক সুবিধা নিয়ে তা নির্বাচনে খরচ করছে। রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে বিএনপি প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও গণভোজের আয়োজন করে জিয়া মঞ্চ। অনুষ্ঠানে বরকতুল্লাহ বুলু বলেন, ভোটের মাঠে আওয়ামী লীগকে চেনা গেলেও জামায়াতকে চেনা যাচ্ছে না। জামায়াত 71কে বাদ দিতে চায়, 71 ছাড়া বাংলাদেশ হবে না উল্লেখ করে তিনি বলেন, ঐক্য ধরে রাখার বিকল্প নেই। স্মরণ সভায় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম বলেন, দেশ এখনো সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বেগম খালেদা জিয়া নাই, তিনি তারেক রহমানকে রেখে গেছেন। আগামী দিনে তারেক রহমানকে যাতে আমরা রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে পারি, তাহলে এই দেশে গণতন্ত্রটা আবার আমরা ফিরে পাবো। বিএনপির খেয়ে পড়ে ব্যাংকের মালিক হয়েছেন, বিমার মালিক হয়েছেন, ইউনিভার্সিটির মালিক হয়েছেন, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, বিভিন্ন স্কুল কলেজ ব্যবসা বাণিজ্যের সব তারা ভোগ করেছেন, দখল করেছেন। আজকে তারা আমাদের প্রতিপক্ষ নয়, শুধু তারা বলেন যে সরকারের টাকা শেষ হয়ে যেতে পারে, কিন্তু আমাদের টাকা শেষ হবে না। যে প্রার্থীর 10,000 টাকার ইনকাম নেই, সে প্রার্থী প্রতিদিন 4-5 লাখ টাকা খরচ করেন। কোথায় থেকে এই টাকা আসে আমরা জানি না। অতএব তাদের এই প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।
বাংলাদেশ জামায়াত ইসলামীর আমিরের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার সকালে জামায়াতের আমিরের ব্যক্তিগত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির সামগ্রিক চালচিত্র নিয়ে আলোচনা করেন তারা। 2008 সালে নির্বাচনের হলফনামায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পদের মিথ্যা তথ্য দেন জানিয়েছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। বলেন, তখন খতিয়ে দেখলে নির্বাচনে অংশ নিতে পারতেন না শেখ হাসিনা। হলফনামায় সম্পদের তথ্য গোপন করেন এমন ব্যক্তিত্বের শাসক হিসেবে দেখতে চান না তিনি। ফজলাতিতে রিপোর্ট। 21 পেরিয়ে 22 বছরে পা দিল দুর্নীতি দমন কমিশনের সংবাদ সংগ্রহে নিয়োজিত গণমাধ্যম কর্মীদের সংগঠন রিপোর্টার এগেইনস্ট করাপশন র্যাক। রোববার দুপুরে দুদক প্রধান কার্যালয়ে র্যাকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে র্যাকের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দুদক চেয়ারম্যান। এ সময় দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির বিরুদ্ধে কাজ করা সংবাদকর্মীদের এবং কমিশনারদের উভয়ের কিছু সীমাবদ্ধতা থাকলেও গণতান্ত্রিক উত্তরণের পথে একসঙ্গে কাজ করে যেতে হবে। আমাদেরও সীমাবদ্ধতা আছে, র্যাকেরও সীমাবদ্ধতা আছে, এবং সব মিলিয়ে আমাদের সবার রাষ্ট্রের জন্য যে শুভকামনা, সেখান থেকে আমরা প্রত্যাশা করতে পারি এই দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে এবং ভালো শাসক আমাদের শাসন করবেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, 2008 সালে নির্বাচনের হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন তা খতিয়ে দেখলে তিনি নির্বাচনে অংশ নিতে পারতেন না। 2008 সালের নির্বাচনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সম্পদের যে হলফনামায় যে বিবরণী দিয়েছিলেন এবং বাস্তবে আমরা যে সম্পত্তি পেয়েছি তার মধ্যে ছিল বিস্তর ব্যবধান। সে সময় যদি দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করত, তাহলে সেই সময়ই তার এই প্রার্থিতা বাতিল হওয়ার কথা ছিল। আসন্ন নির্বাচনে সৎ ব্যক্তিরা নির্বাচিত হলে দেশ এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। আপনারা সবাই আমাদের সাহায্য করুন, আমরা অবশ্যই রাষ্ট্রের কাজে নিয়োজিত আছি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। চলতি বছর হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী 18 এপ্রিল। হজ এজেন্সি ও এয়ারলাইন্সগুলোকে সৌদি সরকারের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। রোববার এ বিষয়ে হজ এজেন্সি মালিকদের পাশাপাশি হজযাত্রী পরিবহনকারী 3টি এয়ারলাইন্সের কাছে চিঠি পাঠানো হয়েছে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী একই সার্ভিস কোম্পানির আওতাভুক্ত হজ যাত্রীদের একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে। এছাড়া হজ প্যাকেজ ও গাইডলাইন 2026 অনুযায়ী প্রত্যেক হজ এজেন্সিকে অন্তত 20% প্রি হজ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে এবং প্রথম ও শেষ পর্যায়ে অবশিষ্ট হজ যাত্রীর 30 থেকে 50%কে সৌদি আরবে পাঠাতে হবে। আইপিএল থেকে পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় বাংলাদেশ ও ভারতের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তাতে ব্যবসা বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রোববার সচিবালয়ে আমদানি নীতি আদেশ নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। ঝর্ণা রায়ের রিপোর্ট। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় দুই দেশের মধ্যে চরম উত্তেজনা চলছে। এই পরিস্থিতিতে দুই দেশের ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়বে কিনা এমন প্রশ্ন ছিল বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের কাছে। জবাবে তিনি বলেন, কোনো প্রভাব পড়বে না। আমাদের এই মুহূর্তে আমরা কোনো কিছু দেখছি না যে কোনো প্রভাব পড়বে, এরকম কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি কমেছে বলে যে তথ্য বিভিন্ন সংস্থা বলছে, সে প্রসঙ্গে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, ভারত স্থলবন্দরের মাধ্যমে আমদানি বন্ধ করেছে, তাতে বাংলাদেশের রপ্তানি কমেছে, কিন্তু বাংলাদেশ কোনো পাল্টা পদক্ষেপ নেয়নি। শুধু পাট রপ্তানি কমানো হয়েছে অভ্যন্তরীণ চাহিদার কারণে। দৈনন্দিন যে সমস্ত ঘটনা, এগুলো তো দ্বিপাক্ষিক বাণিজ্যে প্রভাব ফেলে না। এখন ভারত যে সমস্ত মানে স্থলবন্দরের মাধ্যমে বাংলাদেশের আমদানি বন্ধ করে দিয়েছে বেশ কয়েক মাস আগে, গত মে মাসের দিকে, তার কারণে বাংলাদেশের রপ্তানি কিছু কমেছে, কিন্তু আমরা সে ধরনের কোনো কাউন্টার মেজার্স ওই অর্থে নেইনি। পাট রপ্তানির ক্ষেত্রে কিছু, সেটা সামগ্রিকভাবে পাটের বাজার বা পাটের সরবরাহ
ঠিক রাখার জন্য, আমাদের স্থানীয় চাহিদা ঠিক রাখার জন্য পাটকে রেস্ট্রিক্ট করা হয়েছে। এর আগে দেশের আমদানি বাণিজ্য কোন নিয়মনীতি এবং মানদণ্ডে পরিচালিত হবে সেই রূপরেখা ঠিক করার লক্ষ্যে আমদানি নীতি আদেশের সংশোধনী খসড়া নিয়ে বৈঠক হয়। এ প্রসঙ্গে বাণিজ্য সচিব বলেন, কিছু শর্ত শিথিল করে বাণিজ্য উদারীকরণ এবং সহজীকরণের চেষ্টা করা হচ্ছে সংশোধনী নীতিমালায়। বিভিন্ন জায়গায় শর্ত একটু শিথিল করে ব্যবসা বাণিজ্যকে একটু উদারীকরণ করা হচ্ছে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। আইপিও জুড়েই এই ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। প্রাথমিক শিক্ষার নিয়োগ পরীক্ষা সহ যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁস এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি সারা দেশে এক ধরনের মহোৎসবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রশ্ন ফাঁসের ঘটনায় কেবল কয়েকজন নিম্ন পর্যায়ের ব্যক্তিকে গ্রেফতার করে দায় এড়ানো হচ্ছে, অথচ মূল হোতারা এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে। শিক্ষার্থীদেরকে হত্যা করা, শিক্ষার্থীদেরকে আত্মহত্যার দিকে ধাবিত করা, আমরা বৈষম্যহীন এবং মেধাবী একটা বাংলাদেশ তৈরি করতে চাই। সেই লক্ষ্যেই 2024 অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আমরা প্রশ্নবাসের সাথে জড়িত এবং ডিজিটাল ডিভাইস কাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদের সর্বোচ্চ শাস্তির আহ্বান জানাচ্ছি। দেখছেন সংবাদ রাত। এবার আইডিএলসি জনতার ভোট। মরমী কবি পাগলা কানাই আরবি শ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিধন্য জেলা ঝিনাইদহ। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একদিকে ভোটারদের প্রত্যাশা, অন্যদিকে প্রার্থীদের প্রতিশ্রুতি। ঝিনাইদহ প্রতিনিধি মেহেদী হাসান সবুজকে সঙ্গে নিয়ে জান্নাতুল মোহনের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন শাহ আলম। দেশের অন্যতম প্রধান কৃষি নির্ভর জেলা ঝিনাইদহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এখন উৎসবের আমেজ এই জনপদে। মোট 4টি সংসদীয় আসন নিয়ে গঠিত এই জেলায় রাজনৈতিক দলগুলোর মাঠ দখলের লড়াই এখন তুঙ্গে। কিন্তু এখানে উৎপাদিত কলা, ফুল আর সবজির হিমাগার বা কোল্ড স্টোরেজ না থাকায় প্রতি বছর লোকসান গুনতে হয় কৃষকদের। আমি এমন প্রার্থীকে ভোট দিতে চাই যে কৃষকের কষ্ট দুঃখ বুঝবে, যে ঝিনাইদহ যে উন্নতি করবে, সব জায়গায় কাজকর্ম ভালো করবে, দিয়ে তাকে আমরা দেখে শুনে যার ভালো লাগে আমরা যে ন্যায়যোগ্য প্রাপ্তি তাকে আমরা ভোট দেব। চিকিৎসা, শিক্ষা, রাস্তাঘাট যে ভালো করবে তার আমরা ভোট দিতে চাই। ভোটারদের মন জয়ে প্রার্থীরাও দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। 4টি আসনেই জয় নিশ্চিত করতে মরিয়া প্রতিটি রাজনৈতিক দল। আমরা ঝিনাইদহ জেলার মানুষ, কৃষি প্রধান জেলা, এই জেলায় একটি কৃষি ইউনিভার্সিটি হওয়া দরকার। আমরা ইনশাল্লাহ কৃষি ইউনিভার্সিটি করার জন্য চেষ্টা করব এবং ইনশাল্লাহ করব। আমরা সুশাসনের নিশ্চয়তা দিচ্ছি, আমরা উন্নয়নের নিশ্চয়তা দিচ্ছি, আমরা গণতান্ত্রিক বাংলাদেশের নিশ্চয়তা দিচ্ছি। আমরা দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস, দখলদারিত্ব এগুলো উচ্ছেদ করতে চাই এবং সমাজে একটা ন্যায় ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। তবে সাধারণ ভোটারদের চোখে মুখে উন্নয়ন আর প্রত্যাশার ছাপ, চান যোগ্য নেতৃত্ব। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঝিনাইদহ। সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে আসা অপহৃত লিমা খাতুন নামে এক নারীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় অপহরণকারীকেও আটক করা হয়। রোববার বিকেলে সুন্দরবনের কাছে বানিশান্তা এলাকা থেকে অপহরণকারী সাগর মোল্লাকে আটক করা হয়। কোস্টগার্ড জানায়, অপহরণ হওয়ার পর ভুক্তভোগীর পরিবার সংশ্লিষ্ট থানায় অভিযোগ দেন। পরে অভিযান চালিয়ে অপহৃত ওই নারীকে উদ্ধার করেন তারা। আটককৃত সাগর মোল্লার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানায় কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান। আইন, সংবিধান ও অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদান রাখা সাংবাদিক ও সমাজ সংস্কারক প্রয়াত মিজানুর রহমান খানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে
স্মরণসভা হয়েছে। শনিবার সকালে রাজধানীর মগবাজারে দৈনিক আমাদের বার্তা মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় বক্তারা বলেন, মিজানুর রহমান খান ছিলেন সাহসী ও দিক নির্দেশনামূলক সাংবাদিকতার প্রতীক। আইনের ছাত্র না হয়েও তিনি আইন ও আদালতের জটিল বিষয়গুলো সাধারণ পাঠকের জন্য সহজ করে উপস্থাপন করেন। স্মরণসভায় অংশ নেন বিশিষ্ট শিক্ষাবিদ, আইন বিশেষজ্ঞ ও সিনিয়র সাংবাদিকরা। 2021 সালের 11 জানুয়ারি করোনায় আক্রান্ত হয়ে মারা যান মিজানুর রহমান খান।